হারিয়া সকাল সকাল শুধু ঘুম থেকে উঠেই ছিল, তখনই কেউ জোরে জোরে ওর ঘরের দরজা পেটালো। হারিয়া তৎক্ষণাৎই দরজা খুলল। সামনে হারিয়ার বন্ধু বালিয়া দাঁড়িয়েছিল। এই যে হরিয়া ভাই, এখনো ঘুমাচ্ছ নাকি? আরে কাজে যাবে না নাকি আজকে? হ্যাঁ, আরে একটুখানি এখানে দাঁড়াও হরিয়া, আমি এক্ষুনি আসছি। হারিয়া ঘরের ভেতরে চলে গেল। ওর বউ সুলেখা ওকে বলল, কি হলো, সকাল সকাল কোথায় যাচ্ছ? এমন ভাবে বলছো জানো তুমি কিছুই জানো না। আরে গিন্নি, আমি কাজে যাচ্ছি, আর কোথায় যাবা? হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুমি একজন বাস ড্রাইভার আর বালিয়া বাসের কন্ডাক্টর, কিন্তু এখন তো শুধু সকালে 7টা বাজে। আরে তুমি তো জানোই গিন্নি, আজকালকার স্কুলের লোকেদের তো কোনো ভরসাই নেই, বুঝলে? কখন সকাল 9টার সময় টাইম রেখে দেয়, আবার কখনো সকাল 7টার সময় রাখে। এইটুকু বলেই হারিয়া বালিয়ার সাথে চলে গেল। আসলে হারিয়া প্রতাপের বাস চালাতো আর বলিয়া ওর বাসের কন্ডাক্টর ছিল। প্রতাপের একটা বড় ট্রাভেল এজেন্সি ছিল। কিছুক্ষণেই হারিয়া প্রতাপের ঘরের সামনে দাঁড়িয়ে থাকা বাসে বসে কন্ডাক্টরকে বলল, আরে মালিককে আমি অনেকবার বলেছি যে বাসের টায়ার একেবারে ক্ষয়ে গেছে, কিন্তু মালিক আমার কথা শুনলে তবে তো যত সব। আরে ওনাকে কথা বলে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছ? আরে কতবার তো আমি নিজেও বলেছি, বুঝেছ? আরে আজকে বিকেলে আমি আবার একবার কথা বলবে না হয়? হারিয়া স্কুলের বাচ্চাকে ঘরে ছেড়ে সন্ধেবেলায় বলিয়ার সাথে প্রতাপের অফিসে চলে গেল। কি হয়েছে হরিয়া? এখনো তো মাসও শেষ হয়নি তোমার। প্রতিবারের মতন আবার পয়সা চাইছিলে নাকি? আরে না না মালিক, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। বাসের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, তো একবার সার্ভিস করিয়ে দিলে বাসটা ভালো হয়। হরি একদম ঠিক কথাই বলছে বাবু। বাসের টায়ার একেবারে ক্ষয়ে গেছে আর ব্রেকটাও ভালো কাজ করে না আজকাল। আমি ভাবছি যে বাচ্চাগুলোর সাথে আবার কোনো রকম দুর্ঘটনা না ঘটে যায়। এই তোমরা গরিব মানুষেরা সত্যি মূর্খ হও, সেই জন্য সবসময় আজে বাজে কথা ভাবো। আরে যদি মনে তোমাদের এরকম আশঙ্কাই থাকে আর যদি দুর্ঘটনা ঘটেও যায়, এতে আমি কি করতে পারি বলো? হরিয়া, শুধু তুমি এখানে নালিশ নিয়েই তো আসো, তাই না? আর কোনো বাস বা কন্ডাক্টর তো আমার বাস বা আমাকে নিয়ে নালিশ জানায় না। মালিক, ওরা আপনাকে ভয় পায় তো? আর তুমি আমাকে ভয় পাও না? না না, সেরকম ব্যাপার নয় মালিক। আমার কথা মন দিয়ে শোনো হরিয়া, কালকে তোমার বাচ্চার অ্যাডমিশন হবে কিন্তু, হ্যাঁ? আর ওর ফিস কিন্তু আমি জমা করে দিচ্ছি। তাই বেশি আজে বাজে কথা বলো না তুমি, ঠিক আছে? নাহলে কাজ থেকে বের করে দেব। তারপর বাচ্চাগুলোকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিও। হ্যাঁ। হারিয়া মুখ উদাস করে বালিয়ার সাথে সেখান থেকে চলে গেল। রাতে ঘরে নিজের বউকে সব ঘটনা বলল। আরে মালিককে আমি কতবার বলেছি, কিন্তু মালিক আমার কথা মন দিয়ে শুনলে তো? এটা তো খুবই চিন্তার বিষয়। কাল থেকে আমাদের মুন্না গোল্ডিও স্কুলে যাবে, আমাদের কি পাঠানো উচিত? আরে তুমিও পাগল হলে নাকি? হ্যাঁ, আরে কেন পাঠাবো না বলো তো? আর আমি নিজে একজন ড্রাইভার, তোমায় কোনো কথা বলাটাও একেবারে বেকার। শুধু শুধু চিন্তা করতে থাকো তুমি। ধুর। পরের দিন হারিয়া নিজের ছেলে গোল্ডির সাথে বালিয়ার সাথে বাসে চড়ে গেল আর সব বাচ্চাদের তাদের ঘর থেকে স্কুলের দিকে এগিয়ে গেল। কিছু দূরই এগিয়েছিল যে হঠাৎ বাসের ব্রেক ফেল হয়ে গেল। স্কুলের বাচ্চারা খুব বাজেভাবে আহত হয়েছিল, আর বিশেষ করে হারিয়ার ছেলে গোল্ডির। হারিয়া নিজের ছেলে গোল্ডিকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বাবু, আমার ছেলের প্রাণ রক্ষা করুন, আমার একমাত্র ছেলে। হারিয়া নিজের ছেলের দিকে তাকিয়ে বলে, আই এম সরি, আপনার ছেলে আর এই পৃথিবীতে বেঁচে নেই। এটা শুনে হারিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরের দিন হারিয়া নিজের ছেলের দেহ দাহ করলো আর ঘরে এসে নিজের বউকে বলল, তোমার কথা শুনে নেওয়া উচিত ছিল আমার। এতে তোমার কোনো দোষ নেই। আমি জানি আসল দোষটা কার। যদি দোষ কারুর হয়ে থাকে সেটা হলো মালিকের। আমি ওনার বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে নালিশ জানাবো। হ্যাঁ। হারিয়া ওই দিনই নিজের বউকে নিয়ে পুলিশ স্টেশনে চলে গেল। থানাদার বাবু, মালিক যদি বাসের সার্ভিসিং করিয়ে দিত না, তাহলে এই অবস্থা হতো না। দেখো, এই ব্যাপারে আমি তদন্ত করেছি ঠিকই, আর এই বাসটা প্রতাপ নামে নয়, বরং অন্য কারো নামে রয়েছে। সেই জন্য প্রতাপের বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নিতে পারবো না। হারিয়া নিরাশ হয়ে নিজের ঘরে চলে এলো, কিন্তু ওখানে প্রতাপকে দেখে ও চমকে গেল। হরিয়া,
তোরা এত সাহস, তুই আমার বিরুদ্ধে পুলিশে গিয়ে নালিশ জানাতে গেছিস? আপনার জন্যই তো আমার ছেলের প্রাণটা চলে গেল। এখন তোর চাকরিটাও যাবে। কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না, বুঝলে? পরের দিন হরিয়া নিজের বউকে বলল, যেইভাবে আমার ছেলের প্রাণ গেল না, আমি সেইভাবে চাই না আর কারোর প্রাণ যাক। তুমি করতেই বা কি পারবে? আমি একটা বাস কিনবো সুরেখা, আর ওই বাসে এমন ব্যবস্থা আমি করব যাতে তার ব্রেক কখনো ফেলই না হয়, আর না তার কোনো অ্যাক্সিডেন্ট হবে। এরকমটা হতে পারে না। কিন্তু আমি এমনটাই করে দেখাবো। হ্যাঁ, পরের দিন হরিয়া নিজের বাড়ির কাগজপত্র নিয়ে নিজের সাথী বালিয়ার সাথে সেট তুক্কারামের বাড়িতে গিয়ে বলল, আচ্ছা শুনুন না বাবু, আপনি আমার বাড়িটা বাঁধা রেখে দিন, কিন্তু তার বদলে আমাকে কিছু পয়সা দিয়ে দিন। আরে ঠিক আছে বলিয়া, এই নাও 2 লক্ষ টাকা, কিন্তু সুদটা কিন্তু সময় মতো দিও। হরিয়া সেখান থেকে বালিয়াকে সাথে নিয়ে সোজা একটা কাবারের দোকানে চলে গেল, যেখানে অনেক বাস দাঁড়িয়েছিল। একটা পুরনো বাস লাগবে আমার। ওই যে সামনে একটা ভাঙাচোরা বাস রয়েছে, ওর জন্য 50,000 দিতে হবে। হারিয়া কাবাড়িওয়ালাকে টাকা দিয়ে দিল আর বাস চালাতে চালাতে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালো। এটা আমি কি দেখছি রে? তুমি তোমার নিজের বাড়ির কাগজপত্র সব বাধা দিয়ে রেখে এই ভাঙাচোরা গাড়ি কিনে আনলে, কিন্তু কেন? এই বাসটাকে আমি এমন একটা বাস বানাবো যেটা দিয়ে যখন কারোর কোনো অসুবিধে হবে আর কখনো কারোর অ্যাক্সিডেন্ট হবে না। তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে, জানো তো? আমিও মেকানিকের কাজকর্ম জানি, এই কাজে আমি তোমাকে অনেক সাহায্য করব। হারিয়া আর বালিয়া দুজনেই ওই দিন থেকে বাসকে মেরামত করতে শুরু করে দিল। ওরা বাসের মেরামত করতে করতে একদম ক্লান্ত হয়ে গেল। রাতের সময় ওদের চোখ লেগে গেছিল। তখনই একটা বিস্ফোরণে ওদের চোখ খুলে গেল। এই যে হরিয়া ভাই, খুব জোরে একটা বিস্ফোরণ ঘটলো তো। আওয়াজটা তো আমারও ঠিক সেরকমই মনে হচ্ছিল বটে। তখনই হঠাৎ রং বেরঙের আলোর সাথে হারিয়ার বাস খুব সুন্দর বাসে রূপান্তরিত হলো। ওই সুন্দর বাস খুব বড় একটা প্লাস্টিক বোতলের ভেতরে ছিল। তার বাইরে একটা খুব সুন্দর দরজা ছিল। তখনই ওই বাস থেকে একটা আওয়াজ এলো, ড্রাইভার হরিয়া আর কন্ট্রাক্টর বালিয়া, যত তাড়াতাড়ি সম্ভব বাসে উঠে পড়ো। হারিয়া আর বালিয়া দৌড়াতে দৌড়াতে বাসের ভেতরে চলে গেল। বাসের ভেতরে দৃশ্য দেখে হারিয়া আশ্চর্য হয়ে বালিয়াকে বলল, এই বাসের ভেতরটা কিন্তু সত্যিই দারুণ, তাই না বলিয়া? হ্যাঁ হরিয়া, একদম ঠিক বলেছো তুমি। বাইরে থেকে প্লাস্টিকটা এত শক্তপোক্ত যে এই পাহাড়ে যদি বাসটাকে ধাক্কা মারে না, তাহলেও কিছুই হবে না। আর এর ভেতরে যাত্রীদের প্রাণও তো সুরক্ষিত থাকবে। কিন্তু এই চমৎকারটা হলো কি করেও? আরে তাতে আমাদের কি এসে যায় বলো তো? হ্যাঁ, হয়তো ঈশ্বরই আমাদের সাহায্য করছে। হরিয়া ভাই, ওই দেখো ড্রাইভারের সিটটা, ওখানে অনেকগুলো বাটন আর মাইক লাগানো রয়েছে। তখনই মাইকে বলে উঠল, তাড়াতাড়ি বাসে এসে বসে পড়ো। এই বাসটা অটোমেটিক, আর বিশেষ করে বাচ্চাদের জন্য বাস এটা। তোমরা যেখানে বলবে এটা সেখানেই থেমে যাবে। হারিয়া আর বালিয়া নিজের নিজের জায়গায় বসে গেল। ওরা বসতেই বাস চলতে শুরু করলো। বলিয়া, এখন শহরে সব বাচ্চারা সুরক্ষিত, বুঝলি? আর কোনো বাচ্চার আমার বাচ্চার মতন প্রাণ হারাতে হবে না। পরের দিন হারিয়া আর বালিয়া শহরের খুব বড় একটা স্কুলে পৌঁছে গেল। স্কুলের প্রিন্সিপাল প্লাস্টিক বোতলের বাস দেখে চমকে গিয়ে বলল, এটা তো খুবই মজবুত আর আলাদা রকমের বাস। আমার স্কুলের বাচ্চারা আজ থেকে তোমার বাসেই যাবে। ওই দিন থেকে হারিয়া আর বালিয়া শহরের সব বাচ্চাদের নিয়ে আসা আর ছেড়ে দেওয়ার কাজ শুরু করলো। এটা দেখে প্রতাপ বাসের ইউনিয়ন লিডার সম্পদকে বলল, সম্পদ ভাই, আমার বাসে সাধারণ ড্রাইভারের চাকরি করতো বেটা হরিয়া আজকে পুরো শহরের বাচ্চাদেরকে স্কুলে আর বাড়িতে পৌঁছে দিচ্ছে, জানো তো? ঠিক আছে, কালকে আমি হরিয়ার বাসের ইম্পর্টেন্ট বাসটাকে একেবারে ভেঙে চুরে শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস পুলিশের ব্যাপারটা তুমি কিন্তু সামলে নিও। হ্যাঁ, আরে সে তো আমি সামলে নেব, কিন্তু এই ভালো কাজে আমিও তোমাকে সঙ্গ দেব। আমি খুব ভালো করে জানি হরিয়া ওই প্লাস্টিকের বাসটাকে বাড়ির বাইরেই দাঁড় করিয়ে রাখে। প্রতাপ পরের দিন সম্পদকে সাথে নিয়ে হারিয়ার প্লাস্টিক বটল বাসের ভেতরে চলে গেল।
তোমার এত সাহস যে তুমি আমার বাসে উঠেছো? এক্ষুনি নেমে যাও বলছি, না হলে কিন্তু। আরে এই প্লাস্টিকের বোতলের বাসটা যেই চলতে শুরু করে দিল, তুই আমাকে তুই তোকারি করে কথা বলছিস? হ্যাঁ, এবার আমি তোর বাসটাকে এমন ভাঙাচোরা করব না, এটা আর কখনো চলার জন্য ঠিক থাকবে না, বুঝলি? আরে তোমার লজ্জা হওয়া উচিত, জানো? তোমার জন্য আমার ছেলে প্রাণে মারা গেল। আমি তোমায় কতবার বলেছিলাম যে বাসটা সার্ভিসিং করিয়ে নিতে, না হলে কোনো অঘটন ঘটে যেতে পারে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। হ্যাঁ, শুনিনি তো, কারণ আমি কারুর বেঁচে থাকার মরার ঠেকা তো নিয়ে রাখিনি। আর তুমি তো এই কথাটা পুলিশ স্টেশনে প্রমাণও করতে পারোনি যে ওই বাসটা আমার ছিল। এইটুকু বলতেই প্রতাপ সম্পদকে বলল, এই তুমি কি দেখছো? বাসটাকে ভেঙে দাও। তখনই বাসের ভেতরে মজুদ মাইক থেকে আওয়াজ এলো, বিপদ, এক্ষুনি লাল সুইচটা অন করে দাও। হারিয়া তৎক্ষণাৎ বাসে লাগানো লাল বাটন অন করে দিল। হারিয়ার এটা করতেই হঠাৎ করে প্লাস্টিক বটল বাস খুব দ্রুত চলতে শুরু করলো আর একটা পুলিশ স্টেশনে এসে দাঁড়ালো। পুলিশ স্টেশনের বাইরে ওখানকার থানা ইনচার্জ ইন্সপেক্টর অভিমন্যু কিছু পুলিশ ইন্সপেক্টরের সাথে দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর বাবু, গ্রেপ্তার করে নিন এই প্রতাপ আর ইউনিয়ন লিডার সম্পদকে। এরা দুজন আমার বাসটাকে ভাঙার জন্য এখানে এসেছিল। না না, মিথ্যে কথা বলছে ইন্সপেক্টর বাবু। ইন্সপেক্টর অভিমন্যু হারিয়াকে বলল, তোমার নাম তো হরিয়া, তাই না? হ্যাঁ ইন্সপেক্টর বাবু। আমার ছেলে তো তোমার বাসে করে স্কুলে যাওয়া আসা করে। তোমার কাছে কি প্রমাণ আছে যে প্রতাপ বাসটাকে ভাঙার জন্যই ভেতরে ঢুকেছিল? হ্যাঁ, যখন এনার এখানে আমি ড্রাইভারের কাজ করতাম না, তখন এই প্রতাপের জন্যই তো আমার বাচ্চা প্রাণ গিয়েছিল। যদি সঠিক সময়ে বাসে সার্ভিসিং করতো তাহলে ওই দুর্ঘটনা ঘটতোই না। তখনই বাসের ভেতরে থেকে লাগানো স্পিকার থেকে প্রতাপেরই আওয়াজ এলো, আরে আমি কাউকে বাঁচিয়ে রাখার আর মেরে দেওয়ার ঠেকা তো নিয়ে রাখিনি। আর তুমি তো এই ব্যাপারটা পুলিশ স্টেশনে প্রমাণও করতে পারোনি যে ওই বাসটা আমার ছিল। নিজেরই গলা শুনে প্রতাপ ভয় পেয়ে ইন্সপেক্টরকে বলল, আমাকে আদালতে শুধুমাত্র একটা ছোট্ট স্পিকারের সাহায্যে শাস্তি দেওয়া যাবে না ইন্সপেক্টর বাবু। তখনই ওখানে রং বেরঙের কিরণের সাথে হারিয়ারের ছেলে গোল্ডি প্রকট হলো আর ইন্সপেক্টরকে বলল, আমার বাবা ঠিক বলছে, এনার জন্যই আমি সময়ের আগে এই সংসার ছেড়ে চলে গেছি। আমার যাওয়ার পর আমার বাবা একটা কাবার থেকে বাস কিনলো, আর উনি এই বাসটাকে এমনই বাস বানাতে চেয়েছিল যেটা এই সময় উপস্থিত আছে, কিন্তু আমি জানতাম যে উনি এরম করতে পারবে না। এই জন্য আমি ভগবানকে প্রার্থনা করেছিলাম, এই জন্য ভগবান আমাকে এই ধরনের বাস বানানোর জন্য শক্তি দিয়ে দিয়েছিল। এইটুকু বলেই গোল্ডির আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ইন্সপেক্টর সম্পদ আর প্রতাপকে জেলে পাঠিয়ে দিল।